এখানে একই পরিবারের 4 জনকে হত্যা করেছে যে 2 যুবক যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ফজু পাগলা, এই ফজুর রহমান মূলত সে এটা অত্যন্ত সুকৌশলে এই কাজটি করেছে। এইবার এই ফজুর রহমানের আসল চেহারা বেরিয়ে আসলো। বাংলাদেশের একটা বিশেষ গোয়েন্দা সংস্থার নজরদারিতে তারা ধরা পড়েছে। ফজা পাগলা খনিকের বাচ্চা রক্ষী বাহিনীর পোলা নাকি বাংলাদেশের সংসদের এমপি। এই ফজা পাগলা কেমন ডিসপিকেবল যদি একটা চিন্তা করেন। সে বাংলাদেশের হিন্দুদের অবস্থা তুলনা করতেছে ফিলিস্তিনের মাজলুম গাজাবাসীর সাথে। আরে ফজা পাগলা খনিকের পোলা, তুমি না রানিং এমপি? বাংলাদেশের হিন্দুদের অবস্থা যদি ফিলিস্তিনের গাজাবাসীর মতো হয় তাহলে তুমি কার বাল পালা সংসদে? দর্শক, রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের অন্য 3 জন সদস্য, মোট 4 জনকে একই সাথে যে মেরে ফেলা হলো, পুলিশ যেটা বলছে সেটাই কি সত্য, নাকি ভয়ঙ্কর যে রূপ বেরিয়ে আসলো 71 টেলিভিশনের অনুসন্ধানী প্রতিবেদনে সেটা সত্য? 71 টেলিভিশন আজকে ভয়ঙ্কর একটা তথ্য বের করে এনেছে। তাদের মূল উদ্দেশ্য হলো হিন্দু আর মুসলমানের মধ্যে যদি কোনো একটা প্রবলেম সৃষ্টি করা যায়, কোনো একটা বিভাগ তৈরি করা যায়, তাহলে বিরাট বড় একটা ফায়দা উঠতে পারবে। সেই ফায়দাটা কি? সারা বিশ্বের মধ্যে ভোট পিটাইতে পারবে। এই দেশটা আল কায়দা নিয়ে চলে গেছে, জঙ্গিরা নিয়ে চলে গেছে, এই ভোটটা পিটাইতে পারবে। বিপিনুরকে হলুদ কার্ড দিলেন তারেক রহমান, বললেন আরেকটু পারলে লাল কার্ড রেডি আছে। বিপিনুরের সাউন্ড পাল্টিয়ে গিয়েছে আজকে। অবশেষে আমরা সেই মাহেন্দ্রক্ষণে এসে উপস্থিত হয়েছি। আমরা চূড়ান্ত সুখবরের দ্বার প্রান্তে। আমরা মঞ্জিলে মকসুদে খুঁজতে পারবো। পাকিস্তান যেরকম বাংলাদেশ দখল করবে, বাংলাদেশ এই করবে সেই করবে, এরকম কোনো হুমকি দেওয়ার সাহস পায় না। ভারতও এরকম সাহস পাবে না। ফজা পাগলা খনিকের বাচ্চা রক্ষী বাহিনীর পোলা নাকি বাংলাদেশের সংসদের এমপি। এই ফজা পাগলা কেমন ডিসপিকেবল যদি একটা চিন্তা করেন। সে বাংলাদেশের হিন্দুদের অবস্থা তুলনা করতেছে ফিলিস্তিনের মাজলুম গাজাবাসীর সাথে। আসলে একটা কথা কি জানেন? এই খনিকের পোলা চায় তার বক্তব্য ইন্ডিয়ান মিডিয়াগুলোতে টুইট হোক। এক কথায় এইসব ফজা পাগলাদের ব্রেন থাকে তাদের পাশার মধ্যে। আচ্ছা, আপনারাই বলেন তো, ফিলিস্তিনের গাজাবাসীর উপরে যে বর্বরতা চলতেছে কিংবা ভারতের মুসলমানদের উপরে যে অমানবিক কাজ হইতেছে, তার 1000 ভাগের 1 ভাগ কি হয় বাংলাদেশের হিন্দুদের উপরে? হয়তো 2-4টা জায়গায় হিন্দুদের উপরে অমানবিক কাজ হয়, সেটা অস্বীকার করবো না, কিন্তু সেই মুসলিম গাজাবাসীর সাথে সে কিভাবে তুলনা করে? আরে ফজা পাগলা খনিকের পোলা, তুমি না রানিং এমপি? বাংলাদেশের হিন্দুদের অবস্থা যদি ফিলিস্তিনের গাজাবাসীর মতো হয় তাহলে তুমি কার বাল পালা সংসদে? তুমি খনিকের পোলা কোনো অ্যাকশন নিতে পারো না কেন? তুমি রানিং এমপি পদে থাইকা, তুমি ক্ষমতায় থাইকা যদি এই কথা বলো, তাহলে তো তোমার ক্ষমতা থেকে পদত্যাগ করা উচিত, নাকে খোপ দিয়া। তোমার তো অতি দ্রুত সময়ের মধ্যে ইস্তেফা দিয়ে দেওয়া উচিত। সবশেষে আপনাদেরকে একটা কথা বলা যায়, এরা যে আসলে কাদের স্বার্থ সার্ভ করে এটা সবাই জানে। সেই সাথে আরো একটা কথা বলে দে, বিএনপির মধ্যে থাকা এইসব রক্ষী বাহিনীর পোলা গুপ্তগুলা বিএনপি কে খেয়ে ছেড়ে দিবে বলে দিয়ে গেলাম আজকে, কথাটা মনে রাখো। সেই সাথে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, আপনারা অবশ্যই বলে যাবেন বাংলাদেশের হিন্দুদের অবস্থা কি ফিলিস্তিনের মাজলুম মুসলিমদের মতো কিনা। এই ফজু পাগলা খনিকের পোলা যে বাংলাদেশের হিন্দুদের কি ফিলিস্তিনের মুসলিম মাজলুম গাজাবাসীর সাথে তুলনা করছে, এটার জন্য আসলে তারা কি বলা উচিত? আসলে এর পিছনে কোন একটা রাজনীতি আছে। সেই রাজনীতিটা কি জানেন? যে কোনো অ্যাঙ্গেলে হোক এটাকে যদি দেখাইতে পারে কোনো উগ্রবাদীর কাজ, তাহলে ভাই অনেক বড় ফায়দা। কারণ এলাকাটার নাম কি? রংপুর। এই জেলার নাম রংপুর। এটা নিয়ে অনেক কথাই আগে শুনছেন। এই রংপুর ওরা দখল করতে চায়, কিনা নিতে চায়। ওখানে আবার ওই যে শিব মন্দির, আরো অনেক কাহিনী। ওই যে একজন অ্যারেস্ট হয়েছে ওই শিব মন্দির বানাইতে যায়, ওইটাকে আপনারা জানেন। এরকম অনেক কাহিনী আছে এই রংপুর নিয়ে। সরকারকে এই বিপদে ফেলার জন্যই এই পার্শ্ববর্তী দেশ থেকে এবং যারা পরাজিত শক্তি তাদেরই এই বয়ান কিন্তু সামনে নিয়ে আসতেছে। তারপরেও দেখবেন এটা নিয়ে বহু রকম প্রশ্ন সামনে আসবে। প্রশ্ন আসা উচিত, দরকার আছে ভাই। হ্যাঁ, প্রশ্ন কেন করবেন না, কিন্তু উত্তরও তো পাইতে হবে। উত্তর কিন্তু অলরেডি পুলিশ দিতেছে, সিআইডিও কিন্তু অলরেডি দিয়ে দিছে। ওনারা কিন্তু বলছে যে এরা নিজেরাই স্বীকারোক্তি দিছে এই হত্যার পিছনে তাদেরই হাত এবং ওই মাদক দ্রব্য। স্যার দেখা ফেলাইছিল, স্যারের সাথে তর্ক বিতর্ক, তারপর একজন করে 4 জনকে হত্যা করা হয়েছে। তারপরও আমার ভিতরে একটা প্রশ্ন দেখা দিছে, পুলিশ কোনো একটা কিছু এখানে গোপন করতে চাইছে। হ্যাঁ ভাই, এমন কিছু গোপন করতে চাইছে যেটা বাইরে যদি আসে এটা অন্যরকম একটা কালার হয়ে যাবে, মানুষের ভিতরে অন্যরকম রিয়াকশন হতে পারে। এরকম কিছু কি আছে? কারণ এই কথাটা কেন বললাম, ওখানে কিন্তু একটা সুন্দরী মেয়ে ছিল, ওই যে আগামী চক্রবর্তী। ওই আগামী চক্রবর্তীর যে পোস্টমর্টম হয়েছে ওইখানে একটা ডোমের সাক্ষাৎকার দেখলাম। আপনারাও দেখতে পাবেন ওই ডোমের গোপন ক্যামেরাতে ওই ডোমের কিছু কথাবার্তা নিছে। আমি জানি না ওই চ্যানেলটা ওই ডোমের চেহারাটা কেন দেখাইলো, আমার কাছে ফুটেজ আছে, আমি দেখাবো না। ওই ডোম কিন্তু একটা কথা বলতেছিল যে ওই আগামী চক্রবর্তীর গোপনাঙ্গে এমন কিছু পাওয়া গেছে যেটা বোঝা যায় ধর্ষণের কিছু একটা ঘটনা ঘটছে, এমন কিছু হইতে পারে। এটাই কিন্তু ওই ডোম ইঙ্গিত দিছে এবং ওই ডাক্তারের সঙ্গেও সে আলাপটা করছে, যে ডাক্তারকে বলছে আমি গোপনাঙ্গে এরকম একটা কিছু পাইছি। আপনারা তো জানেন ডোম কিন্তু থাকতে হয় ডাক্তারের সাথে। ওই যে কাটা ছিঁড়ার ব্যাপারগুলো কিন্তু ডাক্তার নিজের হাতে খুব কমই করে, এগুলো ডোম দ্বারাই করা হয়। ওই ডোম এই কথাটা বলছে। এখান থেকে আমার মনের মধ্যে প্রশ্ন লাগছে, এরকম কোনো কিছু কি করতে পারে? পুলিশ কি এটাই গোপন করতে চাইছে? এরকম একটা প্রশ্ন আমার মনের মধ্যে দেখা দিছে। কিন্তু কি লাভ পুলিশের এটা গোপন কইরা? হ্যাঁ ভাই, লাভ একটাই হতে পারে, সমাজে যেন কোনো রকম রিয়াকশন না হয়, সমাজে যেন কোনো বিরূপ প্রভাব না পড়ে। একে তো ভাই মার্ডার, তারপরে আবার ধর্ষণ, এই দুইটা মিলা বিরাট বড় রিয়াকশন হইতে পারে। এরকম কিছু কি গোপন করতে চাইলো? হইতে পারে, আবার নাও হইতে পারে। ওই ডোম কিন্তু নিজেই বলতেছে উনি ডাক্তারের সাথে এই ব্যাপারটা আলাপ করছে। ডাক্তার আর ওই ডোমকে এখন গোয়েন্দা বিভাগ নিশ্চয়ই কাছে ডাকবে, ডাইকা জিজ্ঞাসাবাদ করবে। যাই হোক ভাই, একটা কথা তো
তো সত্য, এটা ভাই মার্ডার কেস, এবং এর মধ্যে কোনো ওই যে জঙ্গি ফঙ্গি আল কায়দা হাবি জাবি এগুলা খুঁজে লাভ নাই, এর মধ্যে রাজনীতি খুঁজে লাভ নাই। এটা নিয়ে যারা রাজনীতি করতে চাইতেছে পার্শ্ববর্তী দেশ থেকে এবং দেশের ভিতরে যারা পরাজিত শক্তি, তারা যে রাজনীতিটা করতে চাইতেছে তাদের মূল উদ্দেশ্য হলো হিন্দু আর মুসলমানের মধ্যে যদি কোনো একটা প্রবলেম সৃষ্টি করা যায়, কোনো একটা বিভাগ তৈরি করা যায়, তাহলে বিরাট বড় একটা ফায়দা লুটতে পারবে। সেই ফায়দাটা কি? সারা বিশ্বের মধ্যে ঢোল পিটাইতে পারবে। এই দেশটা আল কায়দা নিয়ে চলে গেছে, জঙ্গিরা নিয়ে চলে গেছে, এই ঢোলটা পিটাইতে পারবে। ডক্টর ইউনূস স্যারের সরকারের আমলেও কিন্তু এই ঢোল পিটাইতে চাইছে, এই জিনিসটা প্রমাণ করতে চাইছে, পারে নাই। এখন নির্বাচিত সরকার, ওই নির্বাচিত সরকারের সাথে কোনো রকম হচ্ছে না বন্ধুত্ব, কোনো রকম লেনা দেনা হচ্ছে না, বসে আনতে পারতেছে না, বসে আনতে না পাইলেই কিন্তু এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই সরকারের অনেক রকম প্রবলেম আছে ভাই, বিশেষ করে বড় প্রবলেম আমাদের একটা গণভোট নিয়ে ওনারা ছিনিমিনি খেলছে, আমাদের সঙ্গে বেইমানি করছে, মুনাফিকি করছে, এই দোষটা তো ওনারা করছে। কিন্তু এই সরকারের যদি অন্য অন্য কাজকর্মগুলো যদি আপনারা ফলো করতে চান, তাহলে কি দেখতে পাই? বিশেষ করে ভারতের সঙ্গে আমাদের বর্তমান যে সম্পর্ক, এটা বিচার করে আমরা কি পাই? আবার এদিকে দেখেন মক্কা চুক্তি, এটার সঙ্গে বাংলাদেশ যাচ্ছে ভাই, কনফার্ম থাকেন যাচ্ছে, যেতেই হবে। কারণ কি জানেন? আমাদের আছে ম্যান পাওয়ার। অনেকে বলে ভাই ওদের তো অনেক কিছু আছে, আমাদের কি আছে? আমাদের আছে ভাই সৈনিক, সোলজার। হ্যাঁ ভাই, বাংলাদেশের সোলজার, পৃথিবীর যদি সেরা সোলজার 1 থেকে 5 খুঁজে বের করেন, এর মধ্যে বাংলাদেশের সোলজার পাবেন। আমাদের সেই সোলজারের পাওয়ারটা আছে। আবার দেখেন আরব দেশের আছে টাকা, ধন দৌলত, মানে যে বিগ পাওয়ার, পুরো ব্যাপারই না, ওই টাকার পাওয়ার আছে। আর পাকিস্তানের আছে ভাই ওই পারমাণবিক বোমা। হ্যাঁ ভাই, তাদের হাতে সেই পাওয়ারটা আছে। আবার দেখেন টার্কিতে কি, তারা নিজেরাই ভাই ফ্যাক্টরি আছে, নিজেরাই বোম তৈরি করে, ড্রোন তৈরি করে, যুদ্ধের যা যা কিছু লাগে সবই তৈরি করে। আবার এর মধ্যে তো আপনারা শুনে গেছেন আমরা চীন থেকে সেই যুদ্ধ বিমান কিনতেছি। হ্যাঁ ভাই, কথাবার্তা অলরেডি পাকা হয়ে গেছে। এই যে সরকারের একটা নতুন রূপ, যে রূপটা আমরা গত 55 বছর কোন সরকারের আমলে দেখি নাই। আর এটাই হচ্ছে ওদের সবচেয়ে বড় মাথা ব্যথা। আপনারা একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন, আমাদের সংসদে যে স্পিকার, মাননীয় স্পিকার বসে থাকে, ওইখানে দেখবেন কলমা লেখা আছে। এর মধ্যে আপনারা নিশ্চয়ই দেখছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অফিসও ভাই ওই কলমা লেখা হয়েছে। তার মানে কি? পরিবর্তন আসতেছে। এর মধ্যে আপনারা এটাও দেখছেন আমাদের ক্যান্টনমেন্ট গুলোতে ইসলামিক প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয়েছে AIII নামে, এটা আপনারা জানেন। তার মানে বাংলাদেশটা যে একটা মুসলিম কান্ট্রি, এটা কিন্তু ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে, যার জন্য বিরোধী দল সরকারি দল মোটামুটি এক জায়গায় আছে। তার মানে বাংলাদেশ যে একটা ইসলামিক দেশ, এটাই তো ভাই ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। আর এটা যদি প্রকাশ পায়, সবচেয়ে বড় ক্ষতিকার, সবচেয়ে বড় মাথা ব্যথা কার? উনাদের মাথা ব্যথা। কিন্তু উনারা কিন্তু হিন্দুবাদী রাজনীতি করে। উনারা কিন্তু জয় শ্রীরাম বইলা মসজিদের মাইক খুলে ফেলতে পারে, রাস্তায় স্লোগান দিতে পারে। আমরা যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলি, তখনই ওনাদের গাত্রদাহ হয়। হ্যাঁ, তখনই গাত্রদাহ আরম্ভ হয়ে যায়। কিন্তু বর্তমান সরকার, বর্তমান বিরোধী দল এবং বর্তমান আমাদের মতো সাধারণ মানুষরা একটা জিনিস বুঝে ফেলাইছি, আমরাও ভাই ইসলামবাদী রাজনীতি করব, আমরা মুসলমান, এটাই তো আমরা বুঝাইতে চাবো। তবে বিদায়ের আগে একটা কথা বলে যায়, সরকারি দল, বিরোধী দল এবং সাধারণ জনগণ সবাই কিন্তু একটা জিনিস বুঝে ফেলাইছে, বাংলাদেশ হচ্ছে মুসলমানের দেশ। এই ব্যাপারটা কিন্তু সবাই বুঝে ফেলাইছে। আর এটা যত তাড়াতাড়ি বুঝবেন, ততই তাড়াতাড়ি নতুন বাংলাদেশের দিকে আমরা আগাইতে থাকুন। যার যার রাজনীতি তার তার কাছে, কিন্তু বাংলাদেশটা ইসলামিক কান্ট্রি, এটা ভুলা যাবে না। এটা ভাই স্বর্ণ অক্ষরে লিখে দিতে হবে। সংবিধানের ওই যে মলাট থাকে না, মলাটের উপরে লিখে দিতে হবে স্বর্ণ অক্ষরে, এটা মুসলমানের দেশ। অবশেষে আমরা সেই মাহেন্দ্রক্ষণে এসে উপস্থিত হয়েছি, আমরা চূড়ান্ত সুখবরের দ্বার প্রান্তে। দর্শক, বাংলাদেশের রাজনীতি ইন টার্মস অফ ডোমেস্টিক পলিটিক্স, ইন টার্মস অফ ফরেন পলিসি 360 ডিগ্রি ঘুরে যাবে ইনশাআল্লাহ। আমরা মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারবো। বাংলাদেশ স্বাধীন হওয়ার 55 বছরে যা ঘটেনি, বাংলাদেশ স্বাধীন হলো কার্যত আমরা একটা ভূখণ্ডগত স্বাধীনতা ডেফিনেটলি আমরা পেয়েছি 1971 সালে, কিন্তু আমরা রাজনৈতিক স্বাধীনতা পুরোপুরি পাইনি। এই রাজনৈতিক স্বাধীনতা অর্জনের একটা বড় লড়াই ছিল 2024 আগস্ট, জুলাই আগস্ট। তো দর্শক, সেখানে এখন সেই রাজনৈতিক স্বাধীনতা বুঝে পাওয়ার সময় এসেছে। আমরা সেই দ্বার প্রান্তে, সেই মাহেন্দ্রক্ষণে এসে উপস্থিত হয়েছি। এটা কিভাবে দেখেন, এই জিনিসটা প্রথমে বুঝুন যে আমরা 1971 সালে ভৌগোলিকভাবে স্বাধীন হলো, রাজনৈতিক স্বাধীনতা পাইনি ভারতের কারণে। আমরা পাকিস্তানের পরাধীনতা থেকে ভারতের পরাধীনতায় রূপান্তরিত হয়েছি, পদার্পণ করেছি। এখন আমাদের পুরোপুরি স্বাধীন হতে যা লাগে, যে ভারতের হেজিমনি বাংলাদেশে একদম শূন্যের কোঠায় নামিয়ে আনা। আমরা ভারতের কথা চলবো না। আমরা যেরকম পাকিস্তানের কথা চলি না, পাকিস্তান থেকে স্বাধীন হয়েছে কিন্তু পাকিস্তানের সাথে সম্পর্ক আছে, ব্যবসা বাণিজ্য সবকিছু চলে, এখন বিমান যোগাযোগ, জাহাজ যোগাযোগ সবই আছে। এরকম ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকবে, ব্যবসা বাণিজ্য চলবে, আমরা ভারতে যাব, তারা আসবে, সব ঠিক থাকবে। কিন্তু আমরা যেরকম পাকিস্তানের কথাই চলি না, এরকম ভারতের কথা চলবে না। পাকিস্তান যেরকম বাংলাদেশ দখল করবে, বাংলাদেশ এই করবে সেই করবে, এরকম কোনো হুমকি দেওয়ার সাহস পায় না। ভারতও এরকম সাহস পাবে না। এই বিষয়টা নিশ্চিত করতে পারলেই আমরা এবার রাজনৈতিকভাবে স্বাধীন। হ্যাঁ, রাজনৈতিকভাবে স্বাধীন হওয়ার দ্বার প্রান্তে আমরা উপনীত হয়েছি। জাস্ট ওয়েট এন্ড সি। আমার মনে হয় ভালো কিছু করতে, আমি যথেষ্ট অপটিমিস্টিক ইন দিস কেস। কারণ পরিস্থিতি যা তৈরি হয়েছে, তারেক রহমানের সামনে অন্য কোনো উপায় নেই। দর্শক, তারেক রহমান সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি বলছেন, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে বাংলাদেশ আগ্রহী। এই মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ আগ্রহী, আর তারা নিতেও আগ্রহী। সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান নিতেও আগ্রহী। সৌদি আরব, তুরস্ক, পাকিস্তানের অন্যতম আগ্রহ বাংলাদেশ এবং মুসলিম মেজরিটি কান্ট্রিগুলো। বিশেষ করে পাকিস্তান তো উদ্গ্রীব হয়ে বসে আছে যে মক্কা চুক্তিতে বাংলাদেশকে নিতে পারলেই তাদের খেলা জমে যায়।
তুরস্ক বসে আছে, হাকান ফিদান নানান ভাবে ইঙ্গিত দিয়েছেন না বাংলাদেশকে এখানে ঢুকাতে হবে। তাহলে কি বোঝা গেল যে মক্কা চুক্তিতে পক্ষগুলো বাংলাদেশকে নিতে চায় এবং বাংলাদেশও যেতে চায়। আর মক্কা চুক্তিতে বাংলাদেশ অংশগ্রহণ করলেই, সাইন করলেই বিশ্ব রাজনীতির অ্যাপারেটাস ইন টার্মস অফ বাংলাদেশ ঘুরে যাবে, ভারত পাকিস্তান খেলা ঘুরে যাবে এবং বাংলাদেশের নিরাপত্তা বা সিকিউরিটি স্টাডিজের হিসাব নিকাশ তখন ঘুরে যাবে। এই জন্যই বলছে রাজনীতি 360 ডিগ্রি ঘুরে যাবে। এখন যে ইউএস ডমিনেটেড ওয়ার্ল্ড সিস্টেম, এটা একটা পর্যায়ে এমনিতেই থাকবে না, ইট ইজ ডিক্লাইনিং। এখন চায়না ইজ রাইজিং আমরা দেখতে পাচ্ছি। তো সেখানে বাংলাদেশের নিরাপত্তা এই মক্কা চুক্তির মাধ্যমে নিশ্চিত করতে হবে। ইউএস অ্যাপারেটাস থাকলে দ্যাট উড বি ডিফারেন্ট, বাট ইউএস অ্যাপারেটাস ইজ ডিক্লাইনিং। এই কারণে মক্কা চুক্তি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা কবচ হতে পারে। আবার আরো অনেক বিষয় আছে যে একটা পর্যায়ে দাজ্জালীয় শাসনের পর ইমাম মাহদী শাসন আসবে ইত্যাদি ইত্যাদি, তখন মুসলিম দেশগুলো এক হবে এবং আবার ইসলাম আসবে। এইসব বিবেচনায় সুদূর প্রসারী চিন্তা ভাবনা থেকে ইসলামিক ন্যাটো হিসেবে পরিচিত এই মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণ খুব জরুরি। আর মক্কা চুক্তির নাম শুনলেই ভারতের মাথা খারাপ হয়ে যায়, তারা সহ্য করতে পারে না। বিশেষ করে বাংলাদেশ মক্কা চুক্তিতে অংশগ্রহণ করবে, ভারতের জন্য মরার উপর খারাপ গায়ে, কাটা গায়ে নুনের সিটা, মরিচের সিটা। কেন? একদিকে সৌদি আরব ভারতের অত্যন্ত কাছের, আবার পাকিস্তান ভারতের শত্রু। সৌদি পাকিস্তান যদি এক হয়ে যায়, ভারত এখানে একটা মারা খেলো। আবার বাংলাদেশ যদি আবার সেখানে যোগ দেয়, তাহলে এটা একটা কালেক্টিভ সিকিউরিটি প্যাক্ট। এর অর্থ দাঁড়ায় যে ভারত যদি পাকিস্তানে হামলা করে তাহলে বাংলাদেশের ভিতর থেকে এটার প্রতিরোধ করা হবে, পাল্টা জবাব দেওয়া হবে। এটা চুক্তির চাইলেই বাংলাদেশ ভূখণ্ডে সেনা মোতায়েন করতে পারবে এই 3 দেশের যৌথ সেনাবাহিনী, বাংলাদেশের ভূখণ্ডে ব্যবহার করতে পারবে। কেমনটা লাগে বুঝেন ভারতের জন্য? হ্যাঁ, পরিস্থিতি এদিকেই যাচ্ছে। তারেক রহমান ইজ ভেরি সিনসিয়ার এই মক্কা চুক্তির বিষয়ে, যেটা জানতে পেরেছি। আমরা জাস্ট অপেক্ষা করবো, দেখবো, বাধ্য হতে পারেন। এখানে আরো একটা বিষয় যে এখানে মক্কা চুক্তি মক্কার প্রতি কোনো প্রেম বা ইসলামের প্রতি প্রেম এগুলো না। তারেক রহমান সরকার টিকে থাকার জন্য, বাংলাদেশকে রক্ষা করার জন্য তিনি বাধ্য হতে পারেন এই মক্কা চুক্তিতে অংশগ্রহণ করা। এতে ভারতের যে শয়তানি ফাজলামি বাংলাদেশের সাথে এতদিন যে দুশ্মনীগুলো করেছে, শেখ হাসিনাকে ভারতের মাটিতে